নমস্কার বন্ধুরা, আমি নীলা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, অথবা কেউ কেউ হয়তো আমার পরিস্থিতির গভীরতা বুঝতে পারবেন। ঘটনাটি এমন এক শীতের রাতের, যেখানে বাইরের হাড় কাঁপানো ঠান্ডার চেয়েও আমার মনের ভেতর জমে থাকা একাকিত্ব অনেক বেশি শীতল ছিল। সেই রাতে পরিস্থিতির শিকার হয়ে, কিছু ভুল ইশারা আর আবেগের বশবর্তী হয়ে আমি এমন এক সম্পর্কে জড়িয়ে পড়ি যার কোনো সামাজিক নাম নেই, আছে শুধু গোপন অপরাধবোধ আর অদ্ভুত এক ভালো লাগা। আমার এই ঘটনা শোনার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, কারণ মানুষের জীবনের এমন সব সত্য ঘটনা আমরাই আপনাদের সামনে তুলে ধরি। আমার জীবনের গল্পটা একটু অন্যরকম। আমার যখন 18 বছর বয়স, তখন আমার নিজের বাবা মারা যান। মা খুব একা হয়ে পড়েছিলেন। আমাদের সমাজ একা নারীকে ভালো চোখে দেখে না, আর মায়েরও হয়তো একাকিত্ব কাটানোর জন্য একজন সঙ্গীর প্রয়োজন ছিল। তাই বছর দুয়েক আগে মা আবার বিয়ে করেন। আমার সৎ বাবা রাশেদ আঙ্কেল, ভদ্রলোক, দেখতে বেশ সুপুরুষ, বয়সের তুলনায় শরীরটা বেশ ফিট। ব্যবসার কাজে তাকে প্রায় বাইরে থাকতে হতো। আমাদের সম্পর্কটা ছিল খুবই আনুষ্ঠানিক। কেমন আছো মা, পড়াশোনা কেমন চলছে, এর বাইরে আমাদের তেমন কোনো কথা হতো না। কিন্তু সেই শীতের মাসটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ, হাড় কাঁপানো শীত পড়েছে। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, তবে সেটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না। কিন্তু নানুভাই খবর দিলেন যে নানি খুব অসুস্থ, মাকে জরুরি ভিত্তিতে গ্রামে যেতে হবে। রাশেদ আঙ্কেলের অফিসের খুব চাপ, তাই তিনি যেতে পারলেন না। আর আমার সামনে ফাইনাল ইয়ারের প্রজেক্ট জমা দেওয়ার তাড়া, তাই আমিও যেতে পারলাম না। মা চলে গেলেন, আর বাড়িতে রয়ে গেলাম শুধু আমি আর আমার সৎ বাবা। প্রথম দুদিন তেমন কিছুই হলো না। আমি আমার ঘরে, তিনি তার ঘরে। কিন্তু তৃতীয় দিন থেকে আবহাওয়া খুব খারাপ হতে শুরু করল। সকাল থেকেই আকাশ কালো করে মেঘ, সাথে ঝিরঝিরে বৃষ্টি। বিকেলের দিকে সেটা তুমুল ঝড়ে রূপ নিল। কনকনে ঠান্ডা বাতাসের সাথে বৃষ্টির ছাট জানলায় আছড়ে পড়ছিল। সন্ধ্যা হতেই লোডশেডিং, পুরো এলাকা অন্ধকারে ডুবে গেল। ইনভার্টার কতক্ষণ আর ব্যাকআপ দেবে, এক সময় সেটাও বন্ধ হয়ে গেল। ভুতুরে অন্ধকারে আমি ড্রয়িং রুমে মোমবাতি জ্বালিয়ে সোফায় বসেছিলাম। বৃষ্টির শব্দে কেমন যেন একটা ভয় ভয় করছিল। হঠাৎ রাশেদ আঙ্কেল রুম থেকে বেরিয়ে এলেন। তার পরনে একটা সাদা স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার, হাতে একটা টর্চ। নীলা, ভয় পাচ্ছ নাকি? আঙ্কেলের গলার স্বরে একটা চিন্তার ছাপ ছিল। আমি একটু নড়ে চড়ে বসে বললাম, না আঙ্কেল, ঠিক ভয় না, তবে এই অন্ধকার আর বৃষ্টির শব্দটা কেমন যেন অস্বস্তিকর লাগছে। তিনি হেসে আমার সামনের সোফাটায় বসলেন। মোমবাতির হালকা আলোয় তার চেহারাটা কেমন যেন মায়াবী লাগছিল। আমরা গল্প করতে শুরু করলাম। প্রথমে সাধারণ কথা, আমার পড়াশোনা, তার ব্যবসা। কিন্তু ধীরে ধীরে বাইরের ঠান্ডার সাথে পাল্লা দিয়ে আমাদের কথার জড়তাও কাটতে শুরু করল। আঙ্কেল বললেন, উফ, আজ যা ঠান্ডা পড়েছে, মনে হচ্ছে হাড় পর্যন্ত জমে যাবে। তুমি কি কফি খাবে? আমি বানাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, আপনি বানাবেন? না না, আমি বানাচ্ছি। তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, আরে বসো তো, আজ আমিই খাওয়াই। তিনি রান্নাঘরে গেলেন। একটু পর ধপ করে গ্যাসের চুলার আলো জ্বলল। আমি চেয়ে রইলাম সেদিকে। মোমবাতির আলো আধারিতে একজন পুরুষ কফি বানাচ্ছে, এই দৃশ্যটা আমার কাছে খুব নতুন। তিনি যখন কফি নিয়ে ফিরলেন, তখন বাইরে বাজ পড়ার বিকট শব্দ হল। আমি ভয়ে অজান্তেই মাগো বলে কেঁপে উঠলাম। আঙ্কেল দ্রুত কফির মগটা টেবিলে রেখে আমার পাশে এসে বসলেন। কি হলো, ভয় পেলে? আমি তখনও কাঁপছি। তিনি আলতো করে আমার কাঁধে হাত রাখলেন। ভয় নেই, আমি তো আছি। ওই মুহূর্তটা ছিল অদ্ভুত। তার হাতের স্পর্শটা আমার কাঁধের ওপর দিয়ে যেন এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিচ্ছিল শরীরে। আমি চাইলেই সরে যেতে পারতাম, কিন্তু কেন জানি সরলাম না, বরং নিজের অজান্তেই তার শরীরের একটু কাছাকাছি ঘেঁষে বসলাম। আমার মনে হল এই তীব্র শীতে এই মানুষটার শরীরের উষ্ণতা আমার খুব প্রয়োজন। আমরা কফি খেতে খেতে গল্প করছিলাম। আঙ্কেল বলছিলেন তার তরুণ বয়সের কথা, তার একাকিত্বের কথা। জানো নীলা, তোমার মা খুব ভালো মানুষ, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমার মনের গভীরের কথা সে বোঝে না। এই যে আমি এত খাটি, দিন শেষে একটু রোম্যান্স, একটু আদর, এগুলো সব স্বামীই চায়, কিন্তু বয়স হয়ে গেলে কি মানুষের মন মরে যায়? তার গলার স্বরটা খুব ভারী শোনালো। আমি তার চোখের দিকে তাকালাম। মোমবাতির কাপা কাপা আলোয় তার চোখে এক অদ্ভুত তৃষ্ণা দেখতে পেলাম। আমি বললাম, কেন আঙ্কেল, মা কি আপনাকে সময় দেয় না? তিনি হাসলেন, একটু বিষাদ মাখা হাসি।
তারপর হঠাৎ আমার হাতের ওপর তার হাতটা রাখলেন। তার হাতটা খুব গরম ছিল, আমার ঠান্ডা হাতটা যেন মুহূর্তেই উষ্ণ হয়ে উঠল। বাদ দাও ওসব কথা, তুমি বলো, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? প্রশ্নটা শুনে আমি একটু লজ্জা পেলাম, মাথা নিচু করে বললাম না। তিনি আমার চিবুকটা ধরে মুখটা ওপরে তুললেন। মিথ্যা বলছো কেন? তোমার মতো এত সুন্দরী মেয়ের কেউ নেই, এটা বিশ্বাস করা কঠিন। এই স্পর্শটা আগের মতো সাধারণ ছিল না। তার আঙুলগুলো আমার চিবুক থেকে গড়িয়ে গলার কাছে নেমে এলো। আমার হৃৎস্পন্দন বেড়ে দ্বিগুণ হয়ে গেল। বাইরে বৃষ্টির শোঁ শোঁ শব্দ, আর ভেতরে আমার বুকের ধপধপ শব্দ। আমার উচিত ছিল তাকে থামিয়ে দেওয়া, বলা, আঙ্কেল এসব কি করছেন, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হল না, বরং এক অদ্ভুত আবেশে আমার চোখ বন্ধ হয়ে আসছিল। তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, তোমার এই ঠোঁটগুলো, এই চোখ, আমি যখনই তোমাকে দেখি নিজেকে সামলানো দায় হয়ে পড়ে নীলা। জানি সম্পর্কটা ঠিক না, কিন্তু মন কি আর বারণ শোনে? তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল। আমার শরীরে যেন বিদ্যুতের ঝিলিক বয়ে গেল। আমি কাঁপতে কাঁপতে বললাম, আঙ্কেল এটা ভুল, মা জানলে। তিনি আমার কথা শেষ করতে দিলেন না। আমার ঠোঁটের ওপর নিজের আঙুল রেখে বললেন, শশ, কেউ জানবে না। আজ এই রাতে শুধু তুমি আর আমি। এই শীতের রাতে একটু উষ্ণতা ভাগ করে নিলে কি খুব বেশি পাপ হবে? আমি তখনও দ্বিধায় ছিলাম, কিন্তু আমার শরীর আমার নিয়ন্ত্রণে ছিল না। শীতের প্রকোপ আর একাকিত্ব আমাকে দুর্বল করে দিয়েছিল। তিনি ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসলেন। আমি অনুভব করলাম তার বলিষ্ঠ হাত আমার কোমরের দিকে এগিয়ে আসছে। তিনি যখন আমার কোমরে হাত দিয়ে আমাকে তার দিকে টেনে নিলেন, তখন আমার শরীরটা অবশ হয়ে আসছিল। তার শরীরের সাথে আমার শরীর মিশে যেতেই এক অদ্ভুত উত্তেজনার সৃষ্টি হল, যা আমি আগে কখনো অনুভব করিনি। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। তার বুকে মাথা রেখে আমি শুনতে পাচ্ছিলাম তার হৃৎস্পন্দন, যা আমার হৃৎস্পন্দনের মতোই দ্রুত। তিনি আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছিলেন, আর অন্য হাতটা আমার পিঠের ওপর দিয়ে ধীরে ধীরে ঘোরাচ্ছিলেন। তার স্পর্শে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। তিনি আমার কানের লতি আলতো করে কামড়ে ধরতেই আমার মুখ দিয়ে একটা অস্ফুট গুঙানির শব্দ বেরিয়ে এলো। নীলা, তুমি কি আমাকে থামাবে না? তিনি ফিসফিস করে প্রশ্ন করলেন, কিন্তু তার হাত তখনও আমাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে আছে। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু তার শার্টটা খামচে ধরলাম। এটাই ছিল আমার নীরব সম্মতি, আমার ভুল ইঙ্গিত। এরপর যা ঘটল তা কেবল আবেগের বিস্ফোরণ। তিনি আমাকে সোফায় শুইয়ে দিলেন। তার ওজনের নিচে নিজেকে সমর্পণ করতে আমার এক ফোঁটা দ্বিধা হল না। তিনি যখন আমার গলার ভাঁজে মুখ ডুবিয়ে আদর করতে শুরু করলেন, তখন আমার মনে হল পৃথিবীটা ওখানেই থেমে গেছে। আমি দুহাতে তার মাথাটা জড়িয়ে ধরলাম, তাকে আরও কাছে টেনে নিলাম। আমার মনে হচ্ছিল এই পাপ সম্পর্কটাই যেন এই মুহূর্তের একমাত্র সত্য। বাইরের ঝড়ের মতোই আমাদের ভেতরেও তখন ঝড় চলছে। শীতের রাতে কম্বলের উষ্ণতা নয়, বরং একে অপরের শরীরের উষ্ণতা আমাদের পাগল করে দিচ্ছিল। সমাজ, সংস্কার, সম্পর্ক সব ভুলে গিয়েছিলাম আমরা। শুধু মনে ছিল আমরা দুজন প্রাণী যাদের একে অপরকে খুব প্রয়োজন। সেই রাতে আর বিদ্যুৎ আসেনি, কিন্তু আমাদের মনের অন্ধকার ঘুচে গিয়েছিল এক নিষিদ্ধ সুখের আলোয়। ভোরের দিকে যখন বৃষ্টি থামল, তখনও আমরা একে অপরকে জড়িয়ে সোফায় শুয়েছিলাম। কোনো কথা বলছিলাম না, কারণ আমরা জানতাম সকাল হলেই এই জাদুকরী মুহূর্তটা ভেঙে যাবে, ফিরে আসবে বাস্তবতা। পরদিন সকালে মা ফোন করলেন, জানালেন তিনি আরও 2 দিন পর ফিরবেন। ফোনটা রেখে আমি যখন রাশেদ আঙ্কেলের দিকে তাকালাম, তিনি মিট মিট করে হাসছেন। সেই হাসিতে কোনো অনুশোচনা ছিল না, ছিল এক গোপন ইশারা। আমি বুঝলাম এই ভুল সম্পর্ক শুধু এক রাতের জন্য ছিল না, এটা ছিল এক নতুন অধ্যায়ের শুরু, যা আমাদের দুজনকে এক গভীর গোপন জালে জড়িয়ে ফেলেছে। এখন যখনই মা বাড়িতে থাকেন না বা আমরা সুযোগ পাই, আমাদের সেই নিষিদ্ধ খেলা চলতে থাকে। আমি জানি এটা অন্যায়, জানি এটা পাপ, কিন্তু ওই যে বলে, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সবচাইতে বেশি। বন্ধুরা, এই ছিল আমার গল্প। জানি আপনারা অনেকেই ছি ছি করছেন, কিন্তু বিশ্বাস করুন, পরিস্থিতির শিকার হলে মানুষের বিবেক অনেক সময় কাজ করে না। শীতের ওই রাতটা আমার জীবন বদলে দিয়েছে। আপনারা আমার জায়গায় থাকলে কি করতেন, কমেন্ট করে জানাবেন। আর গল্পটা যদি আপনাদের মনে একটুও দোলা দিয়ে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।